নমস্কার, গ্লোরি ফ্রম বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ট্রাম্পের ভুল কৌশল, লাভবান ইরান, দুশ্চিন্তায় মিত্ররা। কেন লাভবান ইরান আর মিত্রশক্তিরাও দুশ্চিন্তায় কেন? ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার যে উত্তপ্ত পরিস্থিতি আজ 18তম দিনে পড়েছে। 17ই মার্চ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি না, মার্কিন ও ইসরায়েল বাহিনীর অপারেশন এপিক ফিউরি এর অধীনে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে এখনও পর্যন্ত প্রায় 900টি হামলা চালিয়েছে আমেরিকা এবং তার মিত্রশক্তি ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ সামরিক নেতার মৃত্যু হয়েছে। তেহরানের তেল সঞ্চয় কেন্দ্রগুলিতে গত সপ্তাহে ইসরায়েলের ব্যাপক হামলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গতকাল ইসরায়েল দাবি করে তাদের বিমান হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে কি না, আইআরজিসি অর্থাৎ বিপ্লবী গার্ডের বাসিজ প্রধান গোলাম রেজা সোলাইমানি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তাদের মৃত্যুর খবর মৃত্যুর বা নিহতর দাবি করছে ইসরায়েল। যদিও এই দাবির পরবর্তীকালে এই আলী লারিজানির একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট তার এই নিহতর দাবি নিয়ে ধোঁয়াশা বা সন্দেহ তৈরি হয়েছে। এছাড়া ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েল বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যার ফলে অন্তত 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের বুশেহার শহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের পাল্টা হামলা হিসাবে মার্কিন দূতাবাসে 17ই মার্চে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালায় ইরানপন্থী গোষ্ঠীগুলো। হামলার ফলে দূতাবাসের ভেতরে আগুনের খবর পাওয়া যায়। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু প্রজেক্টাইলকে ধ্বংস করেছে বলে দাবি করে। গত 24 ঘন্টায় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে 12 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিসান লিজিয়ন ও একটি ট্রেন স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। এছাড়া ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে রেখেছে। হরমুজ প্রণালী ইরান ব্যাপক হারে মাইন পুঁতে রেখেছে, যার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং বিশ্ববাজারে তৈল রপ্তানি বা তৈল সরবরাহ সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে। ইরান ঘোষণা করেছে শুধুমাত্র চীন এবং তার কিছু মিত্র দেশগুলি এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পরিবহন করতে পারবে বা তাদের জাহাজকে শুধু যেতে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীকে সচল ও নিরাপদ রাখতে মিত্র দেশগুলির কাছে সামরিক সহযোগিতার জোরালো আবেদন জানিয়েছিল 16ই মার্চ। তিনি অর্থাৎ ট্রাম্প বিশেষ করে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য মানে ইউকে ইউনাইটেড কিংডম তাদের কাছে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবার জন্য আহ্বান জানায়। তিনি স্পষ্টভাবে বলেন যে এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার মাত্র 1 থেকে 2% তেল আসে, যেখানে অন্যান্য দেশ ও চীন এদের প্রায় 90% তেল এখান দিয়ে পরিবাহিত হয়। তাই এটি রক্ষার দায়িত্ব আমেরিকার নয় শুধু, এবং এই রক্ষার দায়িত্ব শুধু আমেরিকার নেওয়া উচিত নয়। তার মতে এই জলপথ দিয়ে প্রবাহিত তেলের ওপর যে দেশগুলি বেশি নির্ভরশীল তাদের এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। ফ্রান্স ও জার্মানি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশগ্রহণের বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করে। এখানেই শুরু হলো
বিবাদ। তারা মূলত কূটনৈতিক সমাধান ও আত্মরক্ষামূলক পদক্ষেপের উপর জোর দেয়। ফ্রান্সের অবস্থান কি? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্টভাবে জানিয়েছে যে ফ্রান্সের যে এই যুদ্ধে উপস্থিতি অর্থাৎ সামরিক উপস্থিতি কেবল প্রতিরক্ষামূলক, তারা কোনো আক্রমণাত্মক অভিযানে অংশগ্রহণ করবে না বা অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। ম্যাক্রো সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইনের বাইরে কোনো সামরিক পদক্ষেপ বিশ্বের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এবং তিনি বিষয়টা নিয়ে জাতিসংঘে জরুরি ভিত্তিতে বৈঠকের আবেদন জানায়। ফ্রান্স তাদের ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী চলাচলের অনুমতি দিলেও গ্যারেন্টি চেয়েছে যে এই বিমানগুলি ইরানের ওপর সরাসরি হামলার জন্য ব্যবহার করা হবে না। আর জার্মানের প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক সহায়তার ডাককে সরাসরি প্রত্যাখ্যান করে। তিনি কূটনীতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরানকে একটি বড় নিরাপত্তার হুমকি হিসাবে মনে করলেও দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তার মতে একটি অস্থিতিশীল ইরান ইউরোপে জ্বালানি সরবরাহ এবং অভিবাসন অর্থাৎ রিফিউজি সংকটের কারণ হতে পারে। জার্মানি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে একমত হলেও ট্রাম্পের একতরফা এই সামরিক আগ্রাসন এবং আগ্রাসনের পরিবর্তে তারা মিত্রদের সাথে আলোচনা করে এর আলোচনার মাধ্যমে তার পরবর্তী ধাপ বা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করতে চায়। এদিকে যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের সরকার এই যুদ্ধে সরাসরি আক্রমণাত্মক ভূমিকা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ব্রিটেন কোনো রকম বিস্তৃত যুদ্ধ অর্থাৎ ওয়াইডার কনফ্লিক্টে জড়াতে চায় না। তাদের বক্তব্য হলো যে ব্রিটিশ বাহিনী আরএএফ এবং নৌবাহিনী বর্তমান মধ্যপ্রাচ্যের আকাশে এবং সমুদ্রে প্রতিরক্ষামূলক কাজ করছে। তাদের মূল লক্ষ্য হলো ইরানের ড্রোন ও মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট মানে ভূপাতিত করা এবং তা ব্রিটিশ স্বার্থ ও মিত্র দেশগুলোকে সুরক্ষা করবার জন্য। শুরুতে আমেরিকা ইরানের ওপর হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চাইলেও ব্রিটেন তা প্রত্যাখ্যান করেছিল। 1 মার্চ স্টারমার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল যে এই ঘাঁটিগুলো শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে, যেমন ইরানের মিসাইল ইন্টারসেপ্ট বা ড্রোন ইন্টারসেপ্ট করবার জন্য ব্যবহার করা হবে। ব্রিটেন পরিষ্কার জানিয়েছে যে তারা আমেরিকা ও ইসরায়েলের চালানো সরাসরি আক্রমণমূলক অভিযানে অংশ নিচ্ছে না। এইখানেই ট্রাম্প প্রচণ্ড রেগে যায়। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলে যে যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে অনেক দেশকে রক্ষা করে আসছে, কিন্তু এখন তারা হরমুজ প্রণালী রক্ষা করতে কেউ এগিয়ে আসছে না। তিনি ইউরোপের ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি জানিয়েছেন যে কিছু দেশ এই উদ্যোগে অংশ নিতে একেবারে আগ্রহী নয়। অন্য দেশগুলিকে রক্ষা করতে আমরা ন্যাটোর পেছনে ট্রিলিয়ন ডলার ব্যয় করি। এবং ট্রাম্পেও বলেছে, আমি সবসময় বলেছি যদি কখনো আমাদের সময় আসে অর্থাৎ আমাদের রক্ষার সময় আসে এরা আমাদের পাশে থাকবে না। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে যুদ্ধের এই পর্যায়ে তার মিত্ররা তাকে সাহায্য করতে চাইছে না, অথচ যুদ্ধের সময় আমেরিকা কত বড় মহান, আমেরিকা শক্তি কতটা মহান, এসব বক্তব্য শোনা গেছিল, যা বর্তমান কার্যক্ষেত্রের সঙ্গে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে এই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লেখেন, মিত্রদের সাহায্য ছাড়াই আমেরিকা হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সক্ষম এবং আমেরিকার জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ সংক্রান্ত কথাবার্তা বা মন্তব্যগুলি
আসলে একগুচ্ছ স্ববিরোধী মন্তব্যের সমষ্টি। এমনকি গতকাল তিনি এমন সব একাধিক মন্তব্য করেছেন যা একে অপরের পরিপন্থী। এক পর্যায়ে তিনি এও বলেছেন বা এই মন্তব্যও করেছেন যে তিনি বলছেন যে আমাদের হয়তো এই যুদ্ধে থাকাটাই উচিত হয়নি। তার এই মন্তব্যটি বিশেষ করে অনলাইন সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে বিপরীত অর্থাৎ নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এমনকি যারা এই যে আমেরিকার 13 জন মার্কিন সার্ভিস মেম্বার মৃত্যুর জন্য মৃত্যু হয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল, তারা বলছেন যদি সেখানে আমাদের অর্থাৎ আমেরিকা থাকার প্রয়োজনই না থাকতো তবে মানুষগুলো কেন মারা গেল? এই যুদ্ধের উদ্দেশ্যই বা কী? প্রশাসনের জন্য সত্যিই কি এইটা একটা সংকটে পরিণত হয়েছে ট্রাম্প প্রশাসনের জন্য? কেন? এই যে সবিরোধী মন্তব্য, এগুলোতে ট্রাম্প প্রশাসনের শক্তিশালী মনোভাবের পরিচয় দেয় না। অন্যদিকে ইরানের পক্ষ থেকে আসা বার্তাগুলি অনেক বেশি আত্মবিশ্বাসী। এমনকি তারা ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য এবং সাহায্যের যে আবেদন সেইগুলো নিয়েও ব্যঙ্গ বা উপহাস করছে। ইরানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মনে হয় যে তারা বিশ্বাস করে যে এখন সময় তাদের পক্ষে এবং যুদ্ধ শেষ হওয়ার পরে তারা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবে না, বরং পারস্য উপসাগর বা এই হরমুজ প্রণালীতে তাদের প্রভাব প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে এবং তারা প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হবে। এমনকি তারা একথাও ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হবে তাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আলোচনায় বসতে, এবং যেখানে তারা ইরানের মিত্র বা ছায়াবাহিনী মানে প্রক্সি ওয়ারের সঙ্গে যুক্ত যারা তাদেরকেও এই আলোচনার টেবিলে রাখতে বাধ্য হবে। আমেরিকা ও ইসরায়েলকে ইরানের শর্ত মেনে নিতে বাধ্য হবে। শুধু ইরানের ওপর আক্রমণ বন্ধ নয়, তারা এটাও নিশ্চিত করতে বাধ্য করাবে আমেরিকা বা ইসরায়েল ও তাদের মিত্র শক্তিগুলোকে যে তাদের সঙ্গে তাদের উপর আক্রমণ ছাড়াও হিজবুল্লাহ, হামাস এইসব তাদের মিত্র গোষ্ঠীগুলোর ওপরও যাতে কোনো রকম আক্রমণ না হয়। তাদের আত্মবিশ্বাসের মাত্রা এই পর্যায়ে থাকলেও তারা কিন্তু অত্যন্ত সতর্ক। ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতি ইরানকে সরাসরি পরাজিত করার বদলে কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। কীরকম না, ট্রাম্পের এই ভুল কৌশলে ইরান কিভাবে লাভবান হচ্ছে? ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখে ড্রোন হামলা চালিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত করছে বা ব্যাহত করার হুমকি দিয়েছে। এতে কি হচ্ছে? তেলের দাম বিশ্ববাজারে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পেলে ইরানের কাছ থেকে ইরান যে তেল বিক্রি করে তাতে ইরানের অর্থনৈতিক উদ্দেশ্য সফলতা লাভ করতে সাহায্য করছে, অর্থাৎ ইরানের অর্থনৈতিকভাবে ইরান লাভবান হচ্ছে তেলের দাম বৃদ্ধি পাওয়ায়। এছাড়া মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ যেমন দুবাই, যেমন সৌদি আরব, যেমন কাতার, যেমন কুয়েত ইত্যাদি দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে নিজেদের আধিপত্য বা নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে। কিছু বিশেষজ্ঞ মনে করে যে আমেরিকার এই একতরফা হামলার ফলে অন্যান্য দেশগুলো নিজেদের রক্ষায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে আরও আগ্রহী উঠতে পারে, যা তেহরানের দীর্ঘমেয়াদী যে লক্ষ্য তার সাথে কিন্তু মিল খায়। এছাড়া এই যে নিষেধাজ্ঞা, এই প্রতিক্রিয়া হিসাবে ইরান কী করছে? তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি করেছে। বর্তমানে তেহরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দ্রুত পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, যা দিয়ে যদিও ইরানের অর্থনৈতিক সংকট এবং তাদের অভ্যন্তরীণ যে বিক্ষোভ সেগুলো চললেও বিদেশি হামলার ফলে দেশটির সরকার জাতীয়তাবাদের দোহাই দিয়ে তাদের ক্ষমতা আরও সংহত করার সুযোগ পাচ্ছে।
এবার এ তো গেল ইরানের কি লাভ, কিন্তু মিত্র দেশগুলোর দুশ্চিন্তার কারণ কেন? না, আমেরিকার যে ঘনিষ্ঠ মিত্র দেশগুলি, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলি, এছাড়া পারস্য উপসাগরীয় দেশগুলি এই পরিস্থিতির কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কেন? না, 2026 সালে এই যে মার্চ মাসে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর ওপর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এইসব দেশগুলির নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে দুবাই ও কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ওই অঞ্চলে পর্যটন ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। 16ই মার্চ দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় ফলে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। রিপোর্ট অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এই অঞ্চলে এখন পর্যন্ত কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আছে, যাতে অন্তত প্রায় 30 জন বেসামরিক মানুষের প্রাণ গেছে বা মৃত্যু হয়েছে। এই হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে বা দেশগুলোতে নিরাপত্তা বা নিরাপদ যে পর্যটন শিল্প ছিল, সেই পর্যটন কেন্দ্রগুলি এবং আর্থিক হাব হিসাবে যে দীর্ঘদিন যে একটা সুনাম ছিল, তার ভাবমূর্তি সেই সুনাম আজকে সংকটের মুখে পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ব অর্থনীতিতে, আমি আর বললাম অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গাটি, সেটা হলো জ্বালানি সরবরাহ, সেটি আক্রান্ত হবে, যা অর্থনীতিতে ধস নামতে পারে। ট্রাম্পের এই একতরফা সামরিক এই আগ্রাসন বা সামরিক সিদ্ধান্তের কারণে ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলি আজকের এই যুদ্ধে সরাসরি জড়াতে বা অংশগ্রহণ করতে অনীহা প্রকাশ করেছে। জার্মান তো সরাসরি বলে দিয়েছে যে এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, আমেরিকার যুদ্ধ, আমেরিকা বুঝে নিক। ট্রাম্পের এই কৌশল মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি করেছে। ট্রাম্প যুদ্ধের সময় নিয়ে বারবার বিভিন্ন রকম বক্তব্য পরিবেশন করছে। কখনো বলছে 2 থেকে 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কখনো বলছে 5 সপ্তাহ চলবে। মিত্রদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। তারা মনে করছে আমেরিকা একটা পরিকল্পিত এক্সিট প্ল্যান বা এক্সিট স্ট্র্যাটেজি না নিয়ে, যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা না ছাড়াই এই যুদ্ধে বা সংঘাতে জড়িয়ে পড়েছে। এছাড়া ইউরোপীয় দেশগুলি যেমন জার্মান ও ইতালি আশঙ্কা করছে যে ইরানের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শরণার্থী বা রিফিউজি সংকট ব্যাপক হারে দেখা দিতে পারে। ট্রাম্প সরকার বা ট্রাম্প আলোচনা বা কূটনীতির চেয়ে শক্তি প্রয়োগকে বেশি প্রাধান্য দিচ্ছে, যা ইরানকে আরও বেপরোয়া করে তুলছে এবং তাদের পরমাণু অস্ত্র তৈরির পথে ঠেলে দিচ্ছে। মিত্রদের উপেক্ষা করে ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট এই যে নীতি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক রাজনীতিতে একঘরে করে তুলছে। আচ্ছা, এই যে আমেরিকা ফার্স্ট, এটা কি না, ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে তাদের জিডিপির 2% তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় করার জন্য কড়া ভাষায় চাপ দিয়েছিল। তিনি সাফ জানিয়েছিলেন যে ইউরোপ যদি নিজেদের সুরক্ষায় যথেষ্ট ব্যয় না করে, তবে আমেরিকা তাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। এই আমেরিকা ফার্স্ট নীতি ইউরোপকেও বুঝতে শিখিয়েছিল যে আমেরিকার সহায়তা চিরস্থায়ী নয়, অর্থাৎ তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো করে উন্নতি সাধন করতে হবে নিজেদের প্রতিরক্ষার জন্য। সংক্ষেপে আমরা বলতে পারি, অর্থাৎ কনক্লুশনে আমরা এটা আসতে পারি, ট্রাম্পের এই অপারেশন এপিক ফিউরি মূল লক্ষ্য ছিল কি না, ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক অবকাঠামোগুলি ধ্বংস করা। কিন্তু এই দীর্ঘদিন ধরে আজকে 16-17 দিনে ইরানের এই টিকে থাকার ফলে বা ইরানের এই টিকে থাকার ক্ষমতা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এই রণকৌশল এখন বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। মিত্ররা ভয় পাচ্ছে যে আমেরিকার এই পদক্ষেপে মিত্রশক্তিরা ইরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, অথচ আমেরিকা তাদের রক্ষায় পর্যাপ্ত প্রতিশ্রুতি দিচ্ছে না। সুতরাং এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ট্রাম্পের ভুল কৌশল ইরানকে কতটা লাভবান করলো এবং মিত্রশক্তিগুলি
কতটা দুশ্চিন্তায় পড়লো বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। নমস্কার, ধন্যবাদ।